অফিসে গিয়েও কিছুতেই কাজে মন বসাতে পারছে না রীতা। মায়ের ওপর ওইভাবে না চেঁচালেই হতো, কিন্তু মা যে কেন বোঝে না কে জানে। ছোট ছোট ব্যাপার, অথচ এই নিয়ে দুজনের কিছু না কিছু লেগেই আছে। লোকে বলে মা মেয়ের ছোট সংসার, কোনো অশান্তির বালাই নেই, কিন্তু তারা তো বোঝে না মতের অমিল হলে অশান্তিটুকু হবেই, সে মা মেয়ে হোক বা শাশুড়ি বৌমা। না, আর পারছে না। অস্বস্তি কাটাতে ওয়াশরুমে গিয়ে একটু চোখে মুখে ঘাড়ে জল দিল রীতা। মহিমা ওখানেই গিয়েছিল একটু ধূমপান করতে। ওকে এরকম আপসেট দেখে বলল, কি রে, আবার ঝগড়া করলি নাকি? মহিমা জানে কিরকম টুকটাক ছোটখাটো ব্যাপার নিয়ে মা মেয়ের খিটিমিটি লেগে থাকে, আর মায়ের উপর চেঁচানোর পর রীতার মনের অবস্থা কেমন থাকে সেটাও জানে। তাই ওর মুখ দেখেই ও বুঝে গেছে আজও একই গল্প। রীতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ আবার কি, সেম ওল্ড স্টোরি। আমি আর পেরে উঠছি না রে, বিশ্বাস কর। মা এখনো এত অ্যারোগেন্ট, কি বলবো। শুনবে না তো শুনবে না, কিছুতে তুই ওনাকে বোঝাতে পারবি না। এরকম করে ভালো লাগে বল? একে অফিসের এত টেনশন থাকে, তবু তো প্রাইভেট সেক্টর নয়, না হলে তো আর দেখতে হতো না। আমি শিওর মেন্টাল হসপিটালে যেতাম। এক নাগারে মনের কথাগুলো বলে একটু হালকা হলো রীতা। মহিমা জানে রীতার মনের অবস্থা, অনেকবার ও ওদের বাড়িতেও গেছে, কিন্তু অবাক বিষয় কাকিমাকে কখনো ওর তেমন কিছু মনে হয় না। কি ভীষণ ফ্রেন্ডলি, হেসে গল্প করে, ওদের জন্য চা করে আনে। ওরা তিনজন অনেকবার সিনেমাও দেখতে গেছে। খুব কুল মনে হয় ওর কাকিমাকে। আবার যখন রীতার কাছে সব শোনে তখন ওনাকে পুরো আলাদা এক মানুষ মনে হয়। আসলে মানুষের মনটা ভীষণ জটিল, কখন যে কোন জিনিসটা প্রাধান্য পেয়ে ওঠে কেউ জানে না। এই হয়তো শিশুর মতো সরল, আবার পরক্ষণেই বদরাগী স্বভাবের এক খিটখিটে মানুষ। মহিমা রীতাকে শান্ত করার জন্য বলল, আচ্ছা অত রেগে যাস না, তুই বা অত চেঁচিয়ে ফেলিস কেন? জানিস তো কাকিমার স্বভাবটা, সে যদি জেদ না ছাড়ে তুই তো অন্তত ছাড়তে পারিস। রীতা জানে সমস্যা যেই শোনে সেই জ্ঞান দেয়। এমন ভাব সবার যেন খুব সহজ সমস্যাকেও জটিল করে দেখছে। তবু মহিমাকে ওর এমন সমালোচক মনে হয় না, রীতার ভালো চায়ও। তাই রীতা রাগ না করে বলল, হয় না রে, অনেক চেষ্টা করি, কিন্তু কেউ যদি এই বয়সে এত অবুঝ হয় মেনে নেওয়া যায় বল? আমাকে তো সবটা দেখতে হয়, আমি কি করে এত ম্যানেজ করব বলতো? কিছু হলে তো আমাকেই ছুটোছুটি করতে হবে। কথাগুলো সত্যিই ভুল না। একা বয়স্ক লোককে ঘরে রেখে আসলে অনেক রকম চিন্তা ঘিরে ধরে। বিপদ যে কখন কিভাবে আসে কেউ জানে না। মহিমা ওর কাছে গিয়ে বলল, আচ্ছা চিল কর, তুই বরং এক কাজ কর, কাকিমাকে একবার ফোন করে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এটা একদম ঠিক কথা। রাগ অভিমান যতই হোক, সম্পর্কটা তো স্নেহের, ভালোবাসার। আর এই দুটো এমন এক সম্পদ যা সহজেই মান অভিমানকে দূরে সরিয়ে দিতে পারে। শুধু ইগোটাকে সরিয়ে রেখে একটু এগিয়ে আসলেই হবে। এটা রীতাও জানে। ইনফ্যাক্ট ইগোটা সরিয়ে ফোনটা করে মায়ের খোঁজ নিতে পারছে না বলেই মনটা বেশি খচখচ করছে। তাই মহিমার কথায় মনের ইচ্ছে সায় পেল না। যত দেরি করবে তত মন অস্থির লাগবে, তার থেকে কথা বলে নিলে সব ঠিকঠাক হয়ে যাবে। এটা ভেবেই রীতা বেশ তাড়াতাড়ি টেবিলে ফিরে এসে ফোনটা মাকে করেই দিল। মনে মনে প্রস্তুত করে নিচ্ছে নিজেকে একটু। ভাবলো ফোনটা মা ধরলেই খুব স্বাভাবিকভাবে কথা শুরু করবে, তাহলে আর কোনো কিছু কারোর মনে হবে না। এসব ভাবতে ভাবতে রীতা খেয়াল করলো রিংটা বেশ অনেকক্ষণ হচ্ছে। কি হলো, মা ফোন ধরছে না কেন? ঘড়ি দেখল রীতা। স্নান সেরে পুজো করে এই সময় মায়ের পেপার পড়ার কথা, তাহলে তো ফোনের কাছেই থাকা উচিত। কি হলো?
মনটা শান্ত হওয়ার জায়গায় আরও ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। তবু কোনো রকমে মনটা সরিয়ে টেবিলে রাখা ফাইলগুলোর দিকে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করল রীতা। জোর করে মোটামুটি আধ ঘন্টা কাটানোর পর আবার ফোনটা নিয়ে লাগালো মায়ের নাম্বার। কিন্তু না, এখনো কোনো উত্তর নেই। তাড়াতাড়ি পাশের ফ্ল্যাটের এক দিদির নাম্বারে ফোন করল। হ্যালো দিদি, তুমি বাড়িতে? এরকম আগেও কয়েকবার করেছে ওকে ফোন। অনেক সময় মায়ের ফোন সাইলেন্ট হয়ে যায়, মা টের পায় না। তখন এই দিদি খোঁজ নিয়ে দেয় মায়ের। অনেক সময় ফোনটা জেনারেল মোডও করে দেয়। কিন্তু আজ দিদি একটু হতাশ হয়ে বলল, না গরিতা, আমি একটু ব্যাংকে এসেছি, কাকিমা কি ফোন ধরছে না? রীতা ভীষণ অসহায়ের মতো বলল, না গো, দেখো না, আমি কিছু বুঝতে পারছি না। দিদি আর কি বলবে, হালকা সান্ত্বনা দিয়ে চিন্তা করতে মানা করে ফোন রাখল। কিন্তু বারণ করলেই কি চিন্তা চলে যায়? আবার মায়ের নাম্বারটা মেলালো রীতা। আবার একই, কোনো উত্তর নেই। অন্য টেবিল থেকে ওর মুখ চোখ দেখেই মহিমা বুঝল কিছু একটা হয়েছে। ইশারায় বুঝিয়ে দিল, তুই যা, আমি সামলে নেব। রীতা তাড়াতাড়ি স্যারের টেবিলে একটা অ্যাপ্লিকেশন রেখে বেরিয়ে গেল। বাড়ি ফিরতে ঘণ্টাখানেক তো লাগবেই। ধৈর্য তলানিতে এসে ঠেকেছে। মন শুধু খারাপ কথা বলছে। হাজার চেষ্টাতেও ভালো কিছু মাথায় আসছেই না। বারবার ফোনে রিং করে এক কথা শুনতে শুনতে আশাক্রমে নিস্তেজ হয়ে যাচ্ছে। কোনো রকমে সিঁড়ি দিয়ে উঠে ঘরের বেল বাজালো রীতা। মাকে ছিটকিনি দিয়ে রাখতে বারণ করে, কখন কি হয়ে যায়, তাই লক করে রাখতে বলে, যাতে দুদিক থেকেই খোলা যায়। বারবার বেল বাজিয়ে তারপর তাড়াতাড়ি চাবিটা বের করতে গেল। দরজা ভেতর থেকে খোলার আওয়াজ হলো এবার। ওকে দরজার বাইরে ওরকম ঘেমে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মা বেশ ঘাবড়ে গিয়ে বলল, কি হলো তোর, শরীর খারাপ নাকি? মাকে সুস্থ স্বাভাবিক দেখেই আনন্দে মাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রীতা বলতে লাগলো, আমি খুব ভুল করেছি মা, আর কখনো এমন করব না, দেখো, কখনো না। ছোটবেলায় যখন রীতা মাকে কখনো কষ্ট দিত, তখনও ঠিক এমন করেই কান্নাকাটি করত। মা কিছু বুঝতে পারছে না, তবু ওকে শান্ত করে ভিতরে নিয়ে এসে বলল, কি হয়েছে তোর? অফিসে কিছু হয়েছে? কাঁদিস না, চোখে মুখে জল দে, আমি জল নিয়ে আসি। মা জল আনতে গেলে রীতা চোখে মুখে জল দিয়ে একটু স্বাভাবিক হয়ে বলল, ফোনটা কোথায় তোমার? জানো আমি কতবার ফোন করেছিলাম? ইদানিং মা ছোটখাটো জিনিস একটু ভুলেও যায়। মা একটু অন্যমনস্ক ভাবে বলল, ফোন? কি জানি, মনে নেই তো। ফোন করেছিলি কেন অতবার? এমনি তো করিস না। রীতা অভিমানের সুরে বলল, মাঝে মাঝে তো করি, তুমিও তো করতে পারো। মাও তেমনি অভিমানের সুর টেনে বলল, কেন করব ফোন? তোর শাসন শুনবো বলে? কথাটা বেশ কানে লাগলো রীতার। শাসন? ও কি তাহলে সত্যি কেয়ার দেখাতে গিয়ে, উদ্বিগ্নতা বোঝাতে গিয়ে মাকে শাসন করে ফেলছে? কোনোভাবে কি তাহলে নিজেকে মায়ের জায়গায় নিয়ে চলে গেছে, আর মাকে নিজের সেই মেয়েবেলায়? রীতার মুখটা কালো হয়ে গেল। বলল, আমি তোমায় শাসন করি? মা একটু মুখ ভার করে বলল, শাসন না তো কি? আমি জানি আমার তেল খাওয়া চলবে না, খাইও না, তবু মাঝে মাঝে একটু ভাজা খেতে ইচ্ছে তো করে। তুই ছোটবেলায় আলু ভাজা, বেগুন ভাজা, ঘি ভাত কত আনন্দ করে খেতিস, সেই কথা ভেবে আজ একটু করলাম ওগুলো। তাই বলে অত মাথা গরম করতে হবে? সব সময় এটা কেন করো, ওটা কেন করো, এগুলো শাসন ছাড়া কি? সত্যি জানিস তো, মাঝে মাঝে মনে হয় যদি একটু মনের মতো করে থাকতেই না পারি, তাহলে অতদিন বেঁচে হবেটা কি? রীতা মায়ের কোলের কাছে গিয়ে বলল, বারে, তোমার কিছু হলে আমার কি হবে? তাই তো তোমার জন্য এত চিন্তা করি। মা হাসির ছলে রীতাকে কোল থেকে তুলে বলল, রক্ষে করো বাবা, তাই বলে অত শাসন?
মাঝে মাঝে ভাবি, ছোটবেলায় তোকে করা শাসনের বদলা নিচ্ছিস নাকি? মা হাসির ছলে বললেও কথাটা বেশ কষ্ট দিল রীতাকে। সত্যি তো, মায়েরও তো শখ হয় নিজের মতো করে একটু বাঁচতে, শখ পূরণ করতে, বেহিসাবি হতে। নিরাপত্তা দিতে গিয়ে, ভালো রাখতে গিয়েও তো আদৌ মাকে ভালো রাখতে পারছে না। উপরন্তু মা ভাবছে মেয়ে তাকে শাসন করছে। রীতা তখন মাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আর কিছু বলবো না, তুমি শুধু নিজেরটুকু বুঝো, তাহলেই হবে। যাই হোক, কি করছিলে তুমি এত মন দিয়ে? সে ফোন কোথায় আছে যে তোমার খেয়ালই নেই? মা হেসে ঘর থেকে রীতার অন্নপ্রাশনের অ্যালবামটা এনে বলল, তোর ওই মিষ্টি ভীতু মুখটার সাথে এখনকার রাগী মুখটা মেলাচ্ছিলাম। আর কিছু বলতে পারল না রীতা। মনে মনে ঠিক করে নিল আর কখনো মায়ের সাথে উঁচু গলায় কথা বলবে না। আর যাই হোক, মাকে শাসনও কখনোই করতে চায়নি, কোনোদিন করবেও না। এতক্ষণ শুনলেন ছোট গল্প শাসন, কলমে একান্তে সংযুক্তা। আমি সুদেষ্ণা। আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা, গল্প, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি পাঠ করে শোনাই বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস। যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। অবশ্যই সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সবসময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।